আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আমি আজ ঢাকা বোর্ড 2024-এর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে আমি ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশটুকু নিয়ে কথা বলবো। তো এখানে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে সার্বিক সেট u is equal to x belongs to n such as x বিজোড় সংখ্যা এবং x হচ্ছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। a b c আরো তিনটা সেট এখানে দেয়া আছে, তো সেগুলোতে পরে আসছি। প্রথমে দেখো ক নম্বর প্রশ্নে f of a is equal to a cube minus 4a square plus 5a plus 2b এরকম একটা সমীকরণ দেয়া আছে। b এর মান নির্ণয় করতে বলা হয়েছে যখন f of minus 1 equal to 0। f of minus 1 equal to 0, তো f of a এর মান থেকে আমরা প্রথমে f of minus 1 এর মান বের করব। এরপর যেহেতু f of minus 1 এর মান প্রশ্নে বলা হয়েছে 0, সেই তথ্য কাজে লাগিয়ে আমরা b এর মান বের করব। তো দেখো সমাধানে আসি। f of a is equal to প্রশ্নে যা দেয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে f of minus 1 is equal to যেখানে যেখানে a ছিল এর স্থলে -1 বসিয়ে তারপরে হিসাব করি। -1 এর উপরে কিউব করলে -1ই হয়। তারপরে 4 ইন্টু -1 এর স্কোয়ার, -1 স্কোয়ার করলে 1 হয়, +1, তাহলে 4 ইন্টু 1 তার মানে 4ই হয়। সামনে মাইনাস, এটা মাইনাসই থাকলো। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 5 অক্ষে 5, তারপরে +2b। তাহলে এই -1 আর -4 মিলে -5, আরও -5, -10 +2b। f of -1 এর মান এটা। এখন প্রশ্নে বলা ছিল যে f of -1 equal to 0, তো প্রশ্ন মতে এটি f of -1 এর মান আমরা বের করেছি -10 plus 2b equal to 0। তাহলে 2bটাকে এ পাশে রাখলাম, -10 ডান পাশে গিয়ে প্লাস, তাহলে b is equal to 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই 10কে 2 দিয়ে ভাগ করে 5, এ হচ্ছে b এর মান। এবার খ নম্বর প্রশ্নটা দেখো, a প্রাইম ইউনিয়ন b ডিলিট c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা নির্ণয় করতে গেলে a প্রাইমের মান বের করতে গেলে আমাদের a এবং সার্বিক সেট মান দরকার, তারপরে এখানে b আর c এর মান দরকার। অর্থাৎ এখানে উদ্দীপকে যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটই এই অঙ্ক করার জন্য প্রয়োজন। তো আমরা এগুলোর তালিকা পদ্ধতিতে মানগুলো বের করে নিব। এখানে সার্বিক সেট u উদ্দীপকে দেয়া ছিল যে x belongs to n such as x বিজোড় সংখ্যা এবং x হচ্ছে 3 থেকে বড় 15 থেকে ছোট। তো 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যা হলো 5, 7, 9, 11 আর 13। তো এই কয়টা হচ্ছে সার্বিক সেটের উপাদান। তো যখন এরকম সার্বিক সেট দেয়া থাকবে তখন তোমরা একটু খেয়াল রাখবা যে বাকি সবগুলো সেট কিন্তু সার্বিক সেটের উপসেট হতে হবে, অর্থাৎ অন্যান্য সেটগুলোর সব উপাদান এই সার্বিক সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। এর বাইরে থেকে কোনো সেট কোনো উপাদান নেওয়া যাবে না। তা আমি এখানে সি সেটটা প্রথমে বের করে ফেলেছি, তো সেটা কোনো ব্যাপার না। সি সেট প্রশ্নে দেয়া ছিল যে x belongs to n such as x হচ্ছে 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তো 3 এর গুণিতক অর্থাৎ 3 দিয়ে যেই সমস্ত সংখ্যাকে ভাগ যায়, 3 দিয়ে 3কে ভাগ যায়, কিন্তু 3 তো এই যে সার্বিক সেটের মধ্যে নাই, এজন্য 3 নেওয়া যাবে না। একই কারণে 6ও নেওয়া যাবে না। 9 একটা উপাদান সি সেটের। 9 পরবর্তী সংখ্যা 3 এর গুণিতক 12, কিন্তু 12 তো এই যে সার্বিক সেটের মধ্যে নাই, সেজন্য 12ও নেওয়া যাবে না। এরপরে 15 3 এর একটা গুণিতক, কিন্তু এখানে 15 থেকে ছোট বলেছে, আর তাছাড়া সেটা সার্বিক সেটের মধ্যে নাই। তো সি সেটের উপাদান শুধুই 9। এ সেট উদ্দীপকে বলা হয়েছে যে x belongs to n such as x হচ্ছে 7 থেকে বড় 15 থেকে ছোট। তো এই যে সার্বিক সেটের মধ্যে 7 থেকে বড় আর 15 থেকে ছোট যে সমস্ত উপাদান আছে 9, 11 আর 13, এই তিনটা হচ্ছে এ সেটের উপাদান। আর বি সেটটা তালিকা পদ্ধতিতে প্রশ্নে দেয়া আছে 5, 7, 11, 13। তো আমরা প্রথমে এ প্রাইম বা এর পূরক সেট নির্ণয় করব। এর পূরক সেট অর্থ হচ্ছে যে সার্বিক সেট থেকে এ সেট মাইনাস। সার্বিক সেটের মান আমরা বের করেছি 5, 7, 9, 11, 13, আর এ সেটের উপাদান হচ্ছে 9, 11 আর 13। তো এরকম মাইনাস সেটের ক্ষেত্রে মাইনাস বা বাদ হিসাব করতে হয় এইভাবে যে এই দুই সেটের মধ্যে যেগুলো কমন বা সাধারণ উপাদান আছে সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে বিয়োগফল।
তো 9, 11, 13, এখানে 9, 11, 13 তিনটা উপাদানই কমন। এই তিনটা উপাদান যদি বাদ দিই তাহলে প্রথম সেটে 5 আর 7 এই দুইটা উপাদান অবশিষ্ট থাকে। তাহলে এ প্রাইমের মান হচ্ছে এই 5 আর 7। এরপরে বি বাদ সি, বি সেটের উপাদান হচ্ছে 5, 7, 11, 13 আর সি হচ্ছে শুধুই 9। তো এখানে 9 তো এখানে নাই, তাহলে কিছুই কমন নাই। কিছুই যদি কমন না থাকে তাহলে প্রথম সেটে যা কিছু আছে সবগুলোই হচ্ছে এর আনসার, অর্থাৎ এই 5, 7, 11, 13। তো আমাদের মূল প্রশ্নটা ছিল হচ্ছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এটার মান বের করতে বলা হয়েছে। এ প্রাইমের মান আমরা আগে বের করে নিয়েছি 5, 7, এরপরে ইউনিয়ন, আর বি বাদ সি সেটার মানও আমরা বের করেছি 5, 7, 11, 13। ইউনিয়ন বা সংযোগ এর মানে হচ্ছে এই দুইটা সেট মিলে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই নিতে হবে। তো সবগুলো উপাদান নিলে এই 5, 7 তো এর মধ্যে আছে, তার মানে এই 5, 7, 11, 13 এই কয়টাই হয়। তো এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাওয়ার অফ বি নির্ণয় করো। দেখা যায় পাওয়ার অফ বি এর উপাদান 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তো বি সেটের উপাদান তো প্রশ্নে দেওয়াই আছে। বি সেট হচ্ছে 5, 7, 11, 13 চারটা উপাদান। এখন পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট বের করার সিস্টেম আমরা জানি যে এই সেটের যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলো মিলেই যদি বৃহত্তর একটা সেট গঠন করা হয় তাহলে সেটাই হচ্ছে তার শক্তি সেট। তো এখান থেকে প্রথমে যদি একটা করে উপাদান নিয়ে এক একটা সেট গঠন করি, 5, 7, 11, 13 এরকম চারটা সেট হয়। আবার দুইটা করে উপাদান নিয়ে এভাবে 5, 7, 5, 11, 5, 13, 7, 11, 7, 13, 11, 13 এভাবে করে দুইটা করে উপাদান নিয়ে যে যতগুলো সেট যে উপসেট গঠন করা যায় করলাম। এরপরে তিনটা করে উপাদান নিয়ে 5, 7, 11 এভাবে 5, 7, 11 যে কোনো একটা প্যাটার্নে সাজিয়ে হিসাব করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম বা সময়ও তোমাদের বেঁচে যাবে। যেমন 5, 7, 11, এরপরে 5, 7, 13, এরপরে 7, 11, 13, 5, 11, 13 আর হচ্ছে ওই যে 5, 7, 11, 13 এই বি সেট সম্পূর্ণটাই এই পাওয়ার অফ বি এর একটা উপসেট। আর ফাঁকা সেট এটা সব সেটেরই উপসেট হয়। তো তাহলে এইগুলা হচ্ছে সবগুলো এই যে বড় একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে এটাই হচ্ছে বি সেটের পাওয়ার সেট। এখন বি সেটের উপাদান সংখ্যা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টা প্রশ্নে, যেটাকে n ধরার কথা বলা হয়েছে। বি সেটের উপাদান সংখ্যা n = 4। আর পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা আমরা যদি এখানে গণনা করি, উপাদান সংখ্যা এরকম 1, 2, 3 এভাবে করে যদি গণনা করি তো দেখা যাবে যে এখানে ফাঁকা সেট সহ 16টা উপাদান আছে। তো তাহলে 16 পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা। তো 16 এটাকে আমরা 2 টু দ্য পাওয়ার 4 লিখতে পারি। এখন 4 যেহেতু n এর মান, তার মানে 2 টু দ্য পাওয়ার n। তো তাহলে এই যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। তো এটা দেখানো হলো। দ্বিতীয় প্রশ্নের ক নম্বরে বলা হয়েছে যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই কিউব রুট 8 এর মান নির্ণয় করো। তো আমরা এই ক নম্বর প্রশ্নটার সমাধান দেখি। প্রশ্ন লিখে নেওয়া হয়েছে। এটাকে যদি একটু ভেঙে লিখি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 লেখা যায়, কারণ হচ্ছে আমরা জানি যে একই সংখ্যা গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ার যোগ হয়ে যায়। তো সেটা উল্টাভাবে এই কাজ করতে পারি। একইভাবে যে এটাকেও এভাবে ভেঙে দেওয়া হয়েছে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। নিচে এই যে এই পদটাকে ভেঙে এইভাবে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার লেখা যায়। আর 8 এর ঘনমূল করলে 2 হয়। এখন এই যে 2 টু দ্য পাওয়ার 4 অর্থ হচ্ছে 16। এখানে এই 2 এর উপর 1 পাওয়ার দিলে 2ই হয়, তার সাথে এই 4 গুণ করে 4 দুগুণে 8 টু দ্য পাওয়ার n ইন্টু 8। নিচে এইখানে এই যে 2 স্কোয়ার করলে 4 হয়, তার সাথে যদি এই 2 ভাগ করে দেই তাহলে 2 হয়, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2। উপরে যদি আমরা এই 2 টু দ্য পাওয়ার n কমন নিই তাহলে 16 মাইনাস 8 হয়, বিয়োগ করলে 8 2 টু দ্য পাওয়ার n ইন্টু 8। আর নিচে যা ছিল তাই। এখানে এই 2 টু দ্য পাওয়ার n 2 টু দ্য পাওয়ার n কাটা, 2 এর সাথে 8 কাটলে 4, তাহলে ইজ ইকুয়াল টু 4। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে d ইজ ইকুয়াল টু 0 হলে y এর মান নির্ণয় করো। উদ্দীপকে এরকম d ইজ ইকুয়াল টু একটা বড় একটা রাশি দেয়া আছে 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a।
মাইনাস 1/y প্লাস বি। এখন ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে যে এই সম্পূর্ণ রাশিটার মান হচ্ছে 0। তো সেটা একটা সমীকরণ আকারে লিখে তারপরে আমরা বাকি কাজ করব। উদ্দীপকের তথ্য লিখে নেওয়া হয়েছে। এরপর ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে এই অংশটুকু সমান সমান 0। এবারে এই 1/y আর -1/a এই দুটোকে বাম দিকে রেখে বাকি দুটো পদকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। এবার উভয় পক্ষে আমরা লসাগু নিয়ে যোগ বিয়োগ করছি। এখানে y আর a লসাগু হচ্ছে ya, y দিয়ে লসাগুকে ভাগ করলে একটা a থাকে, তার সাথে উপরের 1 গুণ করে এই হয়, মাইনাস এখানে একইভাবে y। এখানে y প্লাস b আর a প্লাস b দুটোই লসাগু। হর দিয়ে এই লসাগুকে যদি ভাগ করি y প্লাস b কাটা যাবে, a প্লাস b থাকবে, তার সাথে উপরের 1 অর্থাৎ লব গুণ করে এখানে এই a প্লাস b হয়, মাইনাস এখানে y প্লাস b হয় কিন্তু সামনে মাইনাসের কারণে এটা y প্লাস মাইনাসে মাইনাস একবারে আমি সংক্ষেপে একটু হিসাব করে দিয়েছি। এই প্লাস b মাইনাস b কেটে এখানে a মাইনাস y থাকে। এখন দেখো যে উভয় পক্ষের লবে a মাইনাস y আছে। আমরা উভয় পক্ষকে যদি a মাইনাস y দিয়ে ভাগ করি তাহলে এই a মাইনাস y-টা কাটা যায়। ভাগ করলে এখানে a মাইনাস y কে a মাইনাস y দিয়ে ভাগ করলে 1 হয়। তো দুই পাশে এখানে উপরে 1 থাকলো। এরপরে r গুণন করলাম, এইদিকে এই y প্লাস b ইন্টু a প্লাস b এর সাথে 1 গুণ করে এটাই ya 1 এর সাথে গুণ করে এটা। এবার এই y প্লাস b আর a প্লাস b গুণ করা হলো। গুণ করলে y দিয়ে এই a প্লাস b কে গুণ ya প্লাস yb, আবার b দিয়ে গুণ ba বা ab প্লাস b স্কয়ার, আর ডান দিকে ya। এখন এই yb এই পদটাকে আমি শুধু বাম দিকে রাখলাম আর বাকি সবগুলো পদকে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এই যে ডান পাশে যে ya ছিল তার থেকে এই ya মাইনাস করলে এটা কাটা যায়, মাইনাস ab মাইনাস b স্কয়ার অবশিষ্ট থাকে। মাইনাস বি এখান থেকে আমরা কমন নিতে পারি, মাইনাস বি কমন নিলে এখান থেকে একটা এ থাকে, মাইনাস কমন নেওয়া হয়েছে বলে এখানে একটা প্লাস হয়ে যায়, আর বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি থাকে। উভয় পক্ষকে যদি আমরা বি দিয়ে ভাগ করে দিই তাহলে y ইজ ইকুয়াল টু এই মাইনাস আর এ প্লাস বি, মাইনাস ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে y এর মান। এরপর গ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে লগের অঙ্ক। এটা খুবই পরিচিত একটা প্রশ্ন। এখানে উদ্দীপকে এ বি সি এর মান দেয়া আছে, এ হচ্ছে 2, বি হলো 3 আর সি হলো 5। এই মান ব্যবহার করে এই যে এই প্রশ্নটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা মান উদ্দীপকে যেগুলো দেয়া আছে সেগুলো লিখে নিয়েছি, এরপর প্রশ্নটা তুলেছি। প্রশ্নে মান বসানো হয়েছে, বি এর মান হচ্ছে 3, তার উপর এখানে 3 পাওয়ার আছে, আর রুট ওভার উঠিয়ে দিলে 1/2 পাওয়ার হয়, 3 আর 1/2 দুটো মিলে 3/2 পাওয়ার। তারপর এখানে যে বি এর মান, তারপরে 1/a এর স্থলে 2, b/a অর্থাৎ 3/2 লগ, সি হলো 5 আর এ হচ্ছে 2, তাহলে এখানে 5 দুগুণা 10 হয়ে যাবে। 1/2 এটাকে আমরা 2 ইনভার্স লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার -1, -1টাকে যদি সামনে নিয়ে আসি -3 আর -1 গুণ হয়ে +3 হয়ে যাবে। আর এখানে লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে আর নিচে আমরা কি করেছি, নিচে এখানে এ বি সি এর মান বসানোর পরে এখানে 3 দুগুণা 6 লগ 5, এখান থেকে আর এখান থেকে যদি লগ কমন নেওয়া হয় তাহলে বিয়োগ থাকলে এই যে সংখ্যাগুলো ভাগ হয়ে যায় 6/5। আর উপরে এই যে এখান থেকে আমরা একটা 3/2 কমন নিব, যদিও এখানে 3/2 নাই, 3 আছে। তো কমন তো ইচ্ছা করলে আমরা নিতেই পারি, কারণ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো ভাগ যে কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব। 3/2 যদি কমন নেই, এখান থেকে লগ 3 থাকে, প্লাস 3 কে 3/2 দিয়ে ভাগ করলে 2 হয়। তোমরা এটা ভাগ করে দেখতে পারো, 3 ডিভাইডেড বাই 3/2 ভাগ করে 2 হয়। তারপরে লগ 2 মাইনাস এখান থেকে 3/2 কমন নিয়ে লগ 10 থাকে। এরপর এই যে এই 2টা, এটাকে মাঝখানে আরো একটা লাইন তোমরা করে নিতে পারো। এই 2টাকে লগের এই 2 এর উপর পাওয়ার দিয়ে 2 স্কয়ার বা 4 লিখতে পারি। তাহলে এরপর যদি আমরা লগ কমন নেই, এখানে 3 যোগের স্থলে গুণ হয়ে যাবে 2 স্কয়ার বা 4, তারপরে বিয়োগের জায়গাতে হচ্ছে ভাগ, এখানকার এই 10। নিচে এই 6 আর 5 ভাগ করে 1.2 হয়, লগ 1.2, নিচে লগ 1.2। এখানে দেখো
3 গুণ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়। তাহলে উপর নিচ থেকে যদি আমরা লগ 1.2 কেটে দিই, এই 3/2টা অবশিষ্ট থাকে। তাহলে এটাই হচ্ছে 2 এর গ এর উত্তর। বীজগণিত অংশের শেষ প্রশ্নটার ক নম্বরে বলা হয়েছে যে 4 + 7 + 10 + ... এই ধারাটার কোন পদ 181 নির্ণয় করো। কোন পদ অর্থাৎ n এর মান বের করতে বলা হয়েছে, কত নম্বর পদ। তো আমরা এই ধারাটা লিখে নিয়েছি। ধারাটার প্রথম পদ হচ্ছে 4, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে আমরা সাধারণ অন্তর পাবো, সেটা হচ্ছে 3। এখন আমরা ধরে নিচ্ছি যে ধারাটার n-তম পদ 181। সূত্রানুসারে n-তম পদ হচ্ছে a + n-1 × d, সমান্তর ধারা n-তম পদের যে সূত্র সেই সূত্রটা = এই পাশে 181। a আর d এর মান বসিয়ে দিলাম। এরপর এই 4টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, 181 থেকে সেটা বিয়োগ হয়ে 177 হবে। তারপরের লাইনে এই যে এই 3 এখানে গুণ অবস্থায় আছে, সেটাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে 59। আর এই n-1 -1টাকে যদি ডান পাশে নিয়ে যাই, 59 এর সাথে 1 যোগ করে 60। তাহলে এই n এর মান হচ্ছে 60, অর্থাৎ ধারাটার 60তম পদ হচ্ছে 181। 3 এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো উদ্দীপকের 1 নং এ বলা হয়েছে যে একটা সমান্তর ধারার 13তম পদ 85। এই শুধু এতটুকুই তথ্য দেয়া আছে সমান্তর ধারাটার। 13তম পদ হচ্ছে 85। তা যেহেতু ধারা দেয়া নাই, আমরা এখানে সমান্তর ধারাটার প্রথম পদ a ধরে নিচ্ছি, আর সাধারণ অন্তর হলো d। তো 13তম পদ প্রশ্নে দেয়া আছে 85, আর সূত্রানুসারে 13তম পদ হবে হচ্ছে a + n-1 × d। n এর মান হচ্ছে এখানে 13, 13 থেকে 1 বিয়োগ করলে 12, অর্থাৎ a + 12d = 85। তো আমাদেরকে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো সূত্রানুসারে ধারাটার 25টা পদের সমষ্টি n/2, অর্থাৎ এখানে 25/2 × 2a + n-1, অর্থাৎ 25 বিয়োগ 1 × d। 25 থেকে 1 বিয়োগ করলে 24। এই দুইটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে a + 12d থাকে। এই 2 এর সাথে এই 2টা কেটে দিই, তাহলে 25 গুণ a + 12d এর মান আমরা বের করেছি আগে, সেই মান হচ্ছে 85। তো 85 আর 25 গুণ করে 2125, এটাই হচ্ছে ধারাটার 25 পদের সমষ্টি। 3 এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখা যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781 / 24 × 2√3 - 3। 2 নম্বর উদ্দীপকে দেয়া আছে যে একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। চতুর্থ এবং সপ্তম দুটো পদ দেয়া আছে একটা গুণোত্তর ধারাটার 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু ধারা দেয়া নেই, আমরা গুণোত্তর ধারাটার প্রথম পদ ধরে নিচ্ছি a, আর সাধারণ অনুপাত r। ধারাটার চতুর্থ পদ দেয়া আছে 3√3। সূত্রানুসারে চতুর্থ পদ ar⁴ - 1, অর্থাৎ ar³ = 3√3। এটাকে একটা সমীকরণ নাম্বার দেয়া হলো। ধারাটার সপ্তম পদ প্রশ্নে দেয়া আছে 8। সপ্তম পদ সূত্রানুসারে ar⁷ - 1 বা ar⁶ = 8। এ হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নম্বর সমীকরণের বাম পাশের অংশ নিচে 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ, আবার 2 নম্বর সমীকরণের ডান পাশের অংশ, আর নিচে হচ্ছে 1 নম্বর সমীকরণের ডান পাশের অংশ। ভাগ করলে এখানকার a কেটে দিতে পারি, r⁶ কে r³ দিয়ে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে r³ হবে, আর ডান পাশে 8/3√3। তো বাম পাশে হচ্ছে r³ আর ডান পাশে 8√3 ছিল, 8কে আমরা 2³ লিখতে পারি, আর 3√3 সেটাকে আমরা √3 এর উপর কিউব দিয়ে লিখতে পারি। তো তাহলে সব মিলে 2/√3³ দুপাশ থেকে যদি আমরা কিউব বাদ দিয়ে দিই, তাহলে r এর মান পাচ্ছি 2/√3। এখন r এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসানো হয়, এখানে আমি 1 নম্বর সমীকরণে বসিয়েছি ar³ = 3√3, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এখানে r এর মান 2/√3 বসিয়ে এর উপরে কিউব আছে, কিউব দেয়া হলো
2 এর কিউব করলে হচ্ছে 8 আর √3 এর কিউব করলে 3√3 হয়। এখন এই অংশটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এটি a এর সাথে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে, সেটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে 3√3, এই 3√3টা উপরে আর 8 হচ্ছে নিচে। 3√3 আর এই 3√3 গুণ করলে 27 হয়। দেখো ক্যালকুলেটরের প্রয়োজন নেই এখানে, √3 আর √3 গুণ করলে 3 হয়, 3 3 9 আর এই 3 গুণ করে হচ্ছে 3 নং 27, নিচে 8। তো এটা a এর মান। তো আমাদেরকে ধারাটার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে r এর মান ছিল হলো 2/√3, সেটা 1 এর থেকে বড়। তো r এর মান যখন 1 থেকে বড় হয় তখন গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি যে a × r⁻n - 1 ডিভাইডেড বাই r-1। এখানে যেহেতু 10টা পদের সমষ্টি লিখেছি, n এর মান হলো 10 আমি এখানে লিখে দিয়েছি একবারে। a r এর মান পরের লাইনে a আর r এর মান বসানো হলো। এখন এই যে 2/√3 এর উপরে যদি 10 পাওয়ার দেয়া হয়, সেটি হিসাব করে 1024/243, আর সেখান থেকে যে 1 বিয়োগ করলে 781/243 হয়। এখানে আমি একটু হিসাব সংক্ষেপ করেছি, এই 27/8 আর এই বিয়োগের অংশটুকু হিসাব করে 781/243 হয়। নিচের এটাকেও লসাগু নেওয়া হয়েছে, লসাগু নিলে √3 হচ্ছে লসাগু, 2 - √3 হয় উপরে। নিচের অংশটা ভাগ অবস্থায় আছে উপরের এই অংশের সাথে, তো এটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, √3 উপরে আর 2 - √3 হচ্ছে নিচে। 27-এর সাথে এই 243 কাটাকাটি করলে একটা 9 হয়। তারপর এই উপরে তাহলে থাকছে হচ্ছে 781 √3 আর নিচে এখানে 8 নং 72 × 2 - √3। এখন ওপর নিচে যদি আমরা একটা √3 দিয়ে গুণ করি, √3 এর যদি এখানে গুণ করি তাহলে এখানে এটা 3 হয়ে যাবে, 3 এর সাথে এই 72 কেটে 24 হবে, আর নিচে যে √3টা গুণ করা হয়েছে তার সাথে এই √3 2√3 আর হচ্ছে 3 √3 এর সাথে 3 গুণ করে 3, অর্থাৎ 2√3 - 3। তো উপর নিচে √3 গুণ করলে এই যে এখান থেকে এই অংশটুকু পাওয়া যায়। তো এটাই দেখাতে বলা হয়েছে। তাহলে এই 3-এর গ নম্বর প্রশ্নটাও সমাধান হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।